আওয়ামী লীগ এবং এর সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের জনসাধারণের মৌলিক অধিকার এবং স্বাধীনতায় হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে নির্বিচারে আটক কমানো, মত প্রকাশ ও রাজনৈতিক স্বাধীনতা ফেরানোর উদ্যোগ, গুম ও নির্যাতনের তদন্ত এগিয়ে নেওয়ার চেষ্টা। তবে তার পরের লাইনেই যেন সরাসরি সতর্কবার্তা। মানবাধিকার সংস্থাগুলো বলছে দেশের নিরাপত্তা খাতে এখনো কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। ডক্টর আসিফ নজরুল একে গ্রেফতার করা হবে অতি দ্রুত। প্যারোলে মুক্তির আবেদনটি এই জারস সন্তান, এই নরপিশাচ ওই নাকচ করছে। কারণ কি জানেন? মোটা অঙ্কের টাকা ওর টেবিলে পড়ে নাই। মুখ্য বিষয় হলো এই মৃত্যুর দায় সম্পূর্ণরূপে এই অবৈধ সরকার। সাদ্দামকে কারাগারে আটক রেখে তার উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মিথ্যা মামলায় মাসের পর মাস জেলের আটক থাকেন, তখন সেই পরিবারের বেঁচে থাকাটাই এক মরণপণ সংগ্রাম হয়ে দাঁড়ায়। ক্ষুধা, যন্ত্রণা, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং স্বামীর অনুপস্থিতিতে সামাজিক এবং মানসিক চাপ তানিশ সুবর্ণাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে যেখানে মৃত্যুকেই তার কাছে শ্রেয় মনে হয়েছে। এতই যদি ক্ষুব্ধ হওয়া তাহলে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দে, সব ধরনের ব্যবসায়িক বাণিজ্য সবকিছু বন্ধ করে দে। তাহলে কেন ভারত থেকে চাল আমদানি করিস, কেন ডাল আমদানি করিস, কেন গম আমদানি করিস? এই তৌহিদ জমির দালাল, লজ্জা লাগে না? ভারত বিরোধিতা, দিল্লির দাসত্ব, দিল্লির আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন, অনেক কথাই তো বললি। সবকিছু বন্ধ কর না, ভারত থেকে সবকিছু নিয়ে আসা বন্ধ করে দে। বলে দে ভারতের সাথে আমাদের কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। কাট করে দে, দেশ না কেন? শেখ হাসিনা 100 বার ভারতে বসে বক্তব্য দেবে, 100 বার প্রেস কনফারেন্স করবে, পারলে তুই ছেড়ে দে ভারতের। সুৎখোর ইউনুসকে বলতেছি ছেড়ে দে তুই ভারতের। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আওয়ামী লীগ এবং এর সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের জনসাধারণের মৌলিক অধিকার এবং স্বাধীনতায় হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে নির্বিচারে আটক কমানো, মত প্রকাশ ও রাজনৈতিক স্বাধীনতা ফেরানোর উদ্যোগ, গুম ও নির্যাতনের তদন্ত এগিয়ে নেওয়ার চেষ্টা। তবে তার পরের লাইনেই যেন সরাসরি সতর্কবার্তা। মানবাধিকার সংস্থাগুলো বলছে দেশের নিরাপত্তা খাতে এখনো কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। আপনারা কেমন? তার সাথে খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখতে পারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে। দেশে ঘটছে নৈরাজ্য, তাতে ভ্রুক্ষেপ নেই উপদেষ্টাদের। ছাত্রলীগের মৃত স্ত্রী সন্তানের প্রশ্ন উঠতেই রেগে গিয়ে সংবাদ সম্মেলন ত্যাগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যশোরে একটা মৃত বাচ্চা, স্যার প্রশ্ন নিতে হবে স্যার। স্যার আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্বরাষ্ট্র স্যার। একটা মৃত বাচ্চা স্যার, একটা মৃত বাচ্চা। বলেন কিসের উপরে প্রশ্ন করেন? আপনি কিসের উপরে প্রশ্ন করেন? কিসের উপরে প্রশ্ন করেন? আপনি কিসের উপরে প্রশ্ন না করলে ভাই আমার সাংবাদিক সঙ্গে এখানে শেষ। আপনারা ধন্যবাদ। বাগেরহাট শনিবার মধ্যরাতে দাফন করা হয়েছে যশোর কারাগারে বন্দী ছাত্রলীগ নেতা স্ত্রী কানিজ সুবর্ণা ও তার মাত্র 9 মাস বয়সী শিশু সন্তানকে। কিন্তু দাফনের আগেই ঘটে হৃদয় বিদারক এক ঘটনা। শিশুটির পিতা জুয়েল হাসান সাদ্দামের সাথে শেষ দেখা হয় যশোর কারাগারের গেটে। প্যারোলে মুক্তি মেলেনি তার, যা নিয়ে দেশ জুড়ে তোলপাড়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি লাইন, মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। ডক্টর আসিফ নজরুল একে গ্রেফতার করা হবে অতি দ্রুত, এটার দাবি জানাচ্ছি। শুধু এখানেই না দর্শক বন্ধুরা, সাদ্দামের স্ত্রী আর সাদ্দামের ছেলেকে, সাদ্দামের ওয়াইফ, তিনি হত্যা করেনি, তাদেরকে হত্যা করা হয়েছে। কিভাবে জানেন? তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনারা এই ছবিটা দেখুন। ছবিটার এখানে মানুষ নামে এই নরপিশাচ, এই হচ্ছে জেলা প্রশাসক, বুঝতে পেরেছেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট, 18 আপনার বিএসএস এর কর্মকর্তা। এই গোলামের বাচ্চা আপনার মুক্তি দেয়নি বা আবেদন করেছিল, সেই আবেদনটি নাকচ করেছে 23শে জানুয়ারি সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর তথ্য এবং তাদের জানাজার অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তির আবেদনটি এই জারস সন্তান, এই নরপিশাচ ওই নাকচ করছে। কারণ কি জানেন? মোটা অঙ্কের টাকা ওর টেবিলে পড়ে নাই। আল্লাহ যাতে তোকে বাঁচায় রাখে গোলামের বাচ্চা। আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করি আল্লাহ যাতে বাঁচায় রাখে। এখন আসুন, আপনার যেই তথ্যকে কেন্দ্র করে আমি এই ভিডিওটি বানিয়েছি সেটি হচ্ছে জুলকারনাইন স্যার
বাংলাদেশের ইভেন আল জাজিরার একজন বড় সাংবাদিক। তিনি একটা পোস্টে আপনার এই ঘটনাটি উল্লেখ করে বলেন যে যেই দিনে আপনার সাদ্দামকে মানে যেই খুনের মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয় সেই দিন তিনি ছিল ভারতে, মানে যেই হত্যার মামলায় তাকে গ্রেফতার করা হয় সেই দিন তিনি ভারতে ছিল। তার পাসপোর্ট এবং বাংলাদেশের ইমিগ্রেশন আপনার সমস্ত কিছু তদন্ত করে এই তথ্যটি উঠে আসে। আজই প্রমাণ করে মিথ্যা গণহত্যার মামলায় সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে, অথচ তার হত্যাকে কেন্দ্র করে মানে যেই মামলাটি দায়ের করা হয় ধারের আশেপাশেও সাদ্দাম ছিল না। সেদিন তিনি ছিল ভারতে, চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিল। তাহলে একটাবার ভাবুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নরপিশাচরা কেন প্যারোলে সাদ্দামকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য কেন মুক্তি দেওয়া হলো না? একটাবার ভাবুন। এতটুকু একটা বাচ্চা, মানে যেই বাবা তার সন্তানের জন্মের পরে জীবিত কুলে নিতে পারেনি, কিন্তু অথচ তার প্রিয়তমা স্ত্রী আর তার ছোট্ট এতটুকু বাচ্চা যার নিথর দেহ তিনি 5 থেকে 10 মিনিটের জন্য হয়তোবা বুকে আগলে রাখতে পারছে। আগলে রাখতে পারলো কই? জালিমের বাচ্চারা তো দিল না, রে ভাই। আমি একজন বাবা, এটা সহ্য করার মতো না। কেমন এটা সহ্য করার মতো না? আমাদের বাংলাদেশের, আমি শুধু ইমোশনাল হয়ে যাচ্ছি, কিছু গোলামের বাচ্চারা আছে, বুঝতে পারছেন? কিছু গোলামের বাচ্চারা আছে, তারা বলে কি যে কি বলবো রে ভাই, তারা বলে যে এই ঘটনাটা খুবই মানে উচিত শিক্ষা হচ্ছে। আওয়ামী লীগ এত বছর যা করছে এটা আওয়ামী লীগ ডিসার্ভ করে। হ্যাঁ, আমি শুধু সেই সমস্ত নরপিশাচের ভিতরে অন্যতম একটা পড়ে পিনাকি। হ্যাঁ, আর অনেকে আছে জামাত শিবিরা। আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ যাতে সাদ্দামের মানে বর্তমান যে ফিলিংসটা, হ্যাঁ, তোরা তো বাবা হস নাই, তোরা বুঝবি না। তোর যদি বাবা হয়ে থাকস, জন্ম দিলেই বাপ হয় না, জন্ম দিলেই তিনি বাপ হয় না। আল্লাহ তোদেরও একদিন এই ঘটনা যাতে ঘটায়, তাহলে তোরা বুঝতে পারবি, ফিল করতে পারবি, সাদ্দামের ফিলিংসটা তোরা বুঝতে পারবি। এতটুকু একটা বাচ্চা, এবং একজন মা তার বাচ্চাকে পানিতে ডুবিয়ে মারবে, মারার পরে আবার সে নিজেও ফাঁসিতে ঝুলে যাবে। এটা মানে শুধু সিনেমাতেই মানায়, তাই না? একজন ডিরেক্টর যে নাকি স্ক্রিপ্ট লিখে তার স্ক্রিপ্টে এটা শোভা পায়, বাস্তবে এটা শোভা পায়? হ্যাঁ, বাস্তবে এটা শোভা পায়। সাদ্দামের শ্বশুর একজন জাতীয় পার্টির নেতা ছিল, ইভেন তিনি এখনো নেতা আছেন। তার আর্থিক মানে তার শ্বশুরের আর্থিক কোনো সমস্যা নেই, তারা ভালো আছে। তিনি মারা যাবে এভাবে? বলুন তো, তাকে হত্যা করা হয়েছে, এটা ভালোভাবে তদন্ত করলে বের হয়ে আসবে। এখন যারা নাকি বলতেছেন না নরপিশাচের দলেরা যে এটা ডিজার্ভ করে সাদ্দাম, হ্যাঁ এটা ডিজার্ভ করে, এটা তোর লগে যদি এটা হয় একটা আবার নিজেকে সেই জায়গাটা দাঁড় করায় দেখ, নিজেকে সেই জায়গাটার ভিতরে দাঁড় করায় দেখ না, দাঁড় করায় দেখ। তোর এই বাচ্চা তুই জন্ম দিচ্ছ, তুই দেখোস নাই তার দেহটা এতটুকু, ঠিক এতটুকু, কেমন তার দেহটা এতটুকু, তুই তার নিথর দেহটা তুই এভাবে ধরছস। আর তোর প্রিয়তমা স্ত্রী সে পড়ে আছে নিথর, তাহলে তোর অবস্থাটা কি হবে? একটা ভাব। আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করি, আল্লাহ যাতে তোদের সবকটাকে বাঁচায় রাখে, আল্লাহ যাতে তোদের সবকটাকে বাঁচায় রাখে। সাদ্দামের যে অবস্থা সেটা যাতে তোদের সাথে ঘটে, মনের অন্তঃস্থল থেকে দোয়া এটা। আমি আল্লাহর কাছে খোদার 30টা দিন এখন দোয়া করবো, যতদিন বেঁচে আছে, আল্লাহ যাতে তোদের বাঁচায় রাখে এবং এটা তোদের সাথে যাতে এর থেকে কঠিন খারাপ অবস্থা তোদের সাথে যেন হয়, এটা আল্লাহর কাছে আমার বিশেষ করে দোয়া। দর্শক বন্ধুরা, কিছু বলার নেই, তবে এই সরকার সাদ্দামকে এখন মুক্তি দিয়ে দিবে, এটা দেখতে পারবেন। তবে এটার সাথে যারা জড়িত, আমি আপনাদেরকে জানালাম যে বাগেরহাটের এই জেলা প্রশাসক যে নাকি পেরোলে আপনার সাদ্দামকে মুক্তি দেয়নি, মৃত স্ত্রী আর তার সন্তান তাকে দেখতে গিয়েছে জেলখানার ভিতরে। একটাবার ভাবুন, হ্যাঁ, কতটুকু একটা রাষ্ট্র কত বড় স্বৈরাচারের একদম শেষ সীমানা পর্যন্ত উনি গেলে তার এই ধরনের পদক্ষেপ নিতে পারে। ভাবুন একটাবার, এই জালিমের বাচ্চা, তার ম্যাজিস্ট্রেট উনি, এই নরপিশাচের বাচ্চারা যাতে আল্লাহ বাঁচায় রাখে। ইনশাল্লাহ বিচার বাংলার মাটিতে একদিন হবেই, ইনশাল্লাহ হতেই হবে। কারণ জুলুমের বিচার খুব ভয়াবহ, সেটা সে দুনিয়াতেও ভোগ করে, আখিরাতেও ভোগ করে। ইনশাল্লাহ তরও করবে। মানুষের খারাপ সময় আসে ভালো সময়ের জন্য, এটা মাথায় রাখিস। কেমন? আল্লাহ মানুষকে খারাপ সময় দেয় তার ভালো সময়ের জন্য।
বাংলাদেশ নামক বদ্বীপ রাষ্ট্রটি আজ এক গভীর অন্ধকারে নিমজ্জিত। তথাকথিত বিপ্লব বা গণ অভ্যুত্থানের মোড়কে যে ভয়াবহ প্রতারণামূলক শাসন ব্যবস্থা জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তার নগ্ন রূপ আজ প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কাছে স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই অবৈধ অসাংবিধানিক সরকার দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তা ইতিহাসে সকল বর্বরতাকে হার মানিয়েছে। মিথ্যা মামলা, গণগ্রেফতার, বিচারহীনতার সংস্কৃতির মাধ্যমে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কারাগারগুলো আজ ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ বেশি বন্দী নিয়ে ঢুকছে, যেখানে মানবাধিকারের ন্যূনতম ছিঁড়ে ফোটা অবশিষ্ট নেই। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পরিবারের করুণ পরিণতি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এই ফ্যাসিস্ট সরকারের নিষ্ঠুরতা ও জিঘাংসার এক জীবন্ত দলিল। সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা এবং তাদের 9 মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানবিক মর্যাদা, মানবাধিকার, ন্যায় বিচার আজ কতটা ভুলুণ্ঠিত এবং কোথাও তাদের দেখা নেই। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম গত 11 মাস ধরে কারাবন্দী। 2024 সালের জুলাই-আগস্ট মাসে বাগেরহাটে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। সাদ্দাম যখন কারাগারে যান তখন তার স্ত্রী কানিজ সুবর্ণা সন্তান সম্ভবা ছিলেন। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিন কাটানো সাদ্দাম জানতেন না তার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখবে কিনা, বা দেখলেও তিনি তাকে কখনো কোলে তুলে নিয়ে আদর করতে পারবেন কিনা। ভাগ্যের কি নির্মম পরিহাস, সাদ্দামের সন্তান পৃথিবীতে এলো কিন্তু পিতা তাকে দেখার সুযোগ পেলেন না। 9 মাস বয়সী সেই নিষ্পাপ শিশুটি তার বাবাকে না দেখেই মায়ের সাথে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সাদ্দামের স্ত্রী, যার বয়স মাত্র ছিল 22 বছর, তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এই বিতর্ক আজ গৌণ। মুখ্য বিষয় হলো এই মৃত্যুর দায় সম্পূর্ণরূপে এই অবৈধ সরকারের। সাদ্দামকে কারাগারে আটক রেখে তার উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মিথ্যা মামলায় মাসের পর মাস জেলে আটক থাকেন, তখন সেই পরিবারের বেঁচে থাকাটাই এক মরণপণ সংগ্রাম হয়ে দাঁড়ায়। ক্ষুধা যন্ত্রণা, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং স্বামীর অনুপস্থিতিতে সামাজিক এবং মানসিক চাপ কানিজ সুবর্ণাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে যেখানে মৃত্যুকেই তার কাছে শ্রেয় মনে হয়েছে। হয়তো এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়, এটি রাষ্ট্রযন্ত্রের দ্বারা সংগঠিত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। সবচেয়ে হৃদয় বিদারক এবং অমানবিক অধ্যায়টি রচিত হয়েছে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও প্রশাসনিক জটিলতার নামে তা প্রত্যাখ্যান করা হয়। বাগেরহাট এবং যশোর প্রশাসন একে অপরের দিকে দায় ঠেলে দেয়। শেষ পর্যন্ত সাদ্দামকে জেল গেটেই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখানো হয়। একজন পিতার জন্য এর চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না। তিনি তার সন্তানকে প্রথমবারের মতো দেখেছেন, কিন্তু মৃত অবস্থায়। সাদ্দামের পরিবার এবং স্বজনরা চেয়েছিলেন অন্তত শেষবারের মতো সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানের মুখটা অন্তত দেখুক। প্যারোলে মুক্তির জন্য তারা বাগেরহাট, যশোরের প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু এই অমানবিক আমলাতন্ত্র এবং প্রতিহিংসা পরায়ণ সরকার বা প্রশাসন তাদের সেই ন্যূনতম মানবিক অধিকারটুকু দেয়নি। বাগেরহাট থেকে যশোর কারাগারের দূরত্ব মাত্র 50 মাইল। এই 50 মাইল পথ পাড়ি দিয়ে লাশ জেল গেটে পৌঁছাতে পেরেছে, কিন্তু প্রশাসনের কাগজ পৌঁছাতে পারে নাই। বাগেরহাটের জেলা প্রশাসক অজুহাত দেখিয়েছেন যে আবেদন যশোরে করতে হবে, আর যশোরের প্রশাসন বলে তারা কোনো কাগজ পাননি। এই যে আমলাতান্ত্রিক পিংপং খেলার আড়ালে লুকিয়ে আছে এক চরম নিষ্ঠুরতা। তারা সাদ্দামকে প্যারোলে মুক্তি দিতে চায়নি, কারণ তারা ভয় পায়। তারা ভয় পায় যে সাদ্দামকে মুক্তি দিলে যে জানাজায় তিনি অংশ নেবেন, সেই জানাজায় জনস্রোত নামবে, তা তাদের অবৈধ ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। তাই তারা ছুটির দিনের দোহাই দিয়েছে, আইন শৃঙ্খলার অবনতির মিথ্যা আশঙ্কা প্রকাশ করেছে। আজ যখন একজন রাজনৈতিক কর্মীর পরিবার ধ্বংস হয়ে গেল, তখন তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে বসে আছেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে বড় বড় বুলিয়া উড়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ নাকি এখন সভ্য হয়ে গেছে, বিশ্ব নাকি বাংলাদেশের কাছ থেকে শিখবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? আমরা দেখছি তার শাসনামলে একজন বাবার কাঁধে সন্তানের লাশ, একজন স্বামীর কাঁধে স্ত্রীর নিথর দেহ, আর তার হাতে হাত করা। এই কি সেই সভ্যতা যা তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন? সাদ্দামের সাথে যে আচরণ করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। জেল গেটে স্ত্রী এবং সন্তানের লাশ দেখে হাত করা পড়া অবস্থায় সাদ্দাম যখন বুক ফাটা আর্তনাদ করছিলেন, তখন সেই দৃশ্য দেখে পাথরের চোখ থেকেও জল গড়িয়ে পড়ার কথা। কিন্তু এই সরকারের কর্তা ব্যক্তিদের হৃদয়ে কোনো দয়া বা মায়ার স্থান নাই। তারা কেবল প্রতিশোধ নেওয়ায় মত্ত। সাদ্দামের 9 মাসের শিশুটি, যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, সে কেন এই জিঘাংসার শিকার হলো বলুন তো? তার অপরাধ কি ছিল? তার একমাত্র অপরাধ ছিল সে একজন ছাত্রলীগ নেতার সন্তান। এই শিশুটির মৃত্যু কি আপনাদের তথাকথিত বিপ্লবী মনে কোনো দাগ কাটে না? নাকি আসমান আজ বিদীর্ণ হয় না? নাকি আওয়ামী লীগ করে বলেই তাদের জীবনের কোনো মূল্য নেই? আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিজেই স্বীকার করেছেন যে হয়রানিমূলক মিথ্যা মামলা এবং মব সন্ত্রাস বর্তমান সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা তার আমলে। তিনি বলছেন মোট মামলার 56% মিথ্যা। অথচ এই স্বীকারোক্তির পরও সাদ্দামের মতো হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় ঢুকছেন, তাদের জামিন দেওয়া হচ্ছে না। এমনকি হত্যা মামলায় অভিযুক্ত না হওয়া সত্ত্বেও সাদ্দামকে আটক রাখা হয়েছে।
এটি স্পষ্ট যে বিচার বিভাগ আর স্বাধীন নয়, বরং তা সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জামায়াত শিবির এবং তাদের দোসররা আজ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে। তার তালিকা ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। সাদ্দামের শ্বশুরের রাজনৈতিক পরিচয় ভিন্ন হওয়ায় তিনি তার মেয়ের উপর মানসিক চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এটি প্রমাণ করে যে রাজনীতি আজ পারিবারিক সম্পর্ককেও বিষিয়ে তুলেছে। সাদ্দামের স্ত্রী হয়তো পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছিলেন, কিন্তু তাকে সেই মানসিক সহায়তা দেওয়ার মতো কেউ ছিল না। স্বামী কারাগারে, অভাব অনটন আর অনিশ্চয়তা সব মিলিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তথাকথিত সুশীল সমাজ যারা বাক স্বাধীনতার জন্য দিনরাত চিৎকার করেন, কার্টুন আকার অগ্রাধিকার নিয়ে গলা ফাটান, শাহবাগে জড়ো হন, তারা আজ কোথায়? সাদ্দামের এই ট্র্যাজেডি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ সাদ্দাম তাদের এজেন্ডার অংশ নন। সাদ্দাম একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী, যিনি দেশের স্বাধীনতার পক্ষে রাজনীতি করেছেন। এটাই কি তার প্রথম এবং প্রধান অপরাধ? হবেও বা, কারণ এই দেশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুরাল ভেঙে জুলাই জাদুঘর উদ্বোধন হয় একই দিনে। আর এই দেশের সুশীলরা আসলে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তারা ডলারের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যু নিয়ে তাদের এই নীরবতা প্রমাণ করে যে তাদের মানবতা সিলেক্টিভ। তারা কেবল তাদের স্বার্থের অনুকূলে থাকলেই মানবতার কথা বলেন। কিন্তু মনে রাখবেন, এই নীরবতার বিচার একদিন হবে। সাদ্দামের চোখের জল বৃথা যাবে না। এই অমানবিক আচরণের সাথে জড়িত প্রতিটি ব্যক্তি, প্রতিটি আমলা এবং প্রতিটি নীতি নির্ধারককে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকের এই অন্ধকার সময়ে সাদ্দামরাই আসলে আমাদের প্রকৃত হিরো। তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি। তারা জেল জুলুম সহ্য করেও আদর্শ থেকে বিচ্যুত হননি। সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছেন, কিন্তু তিনি তার বিশ্বাস হারাননি। জেল গেটে সন্তানের লাশ দেখেও তিনি ভেঙে পড়েননি এবং তার এই শোক আজ শক্তিতে পরিণত হয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা যারা ক্ষমতার মসনদে বসে আছেন, তাদের অর্জনটা আসলে শূন্য। তারা দেশকে পিছিয়ে দিয়েছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন এবং সমাজকে বিভক্ত করেছেন। তাদের হাতে রক্তের দাগ। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের রক্ত তাদের হাতে লেগে আছে। তারা যতই প্যারোলে মুক্তি আটকাক, যতই মিথ্যা মামলা দিক, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। সাদ্দামের চিঠির শেষ লাইনটি, ছেলেকে কোলে নিতে পারলাম না, এটাই কষ্ট। আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে এই লাইনটি প্রতিধ্বনিত হচ্ছে। এই হাহাকার একদিন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবেই হবে। আমাদের মনে রাখতে হবে, ইউনূস একদিন পালিয়ে যাবেন, কিন্তু তার দোসররা এই দেশে থাকবে। যারা আজ সাদ্দামের সাথে এই অন্যায় করেছে, তাদের তালিকা তৈরি হচ্ছে। 4.5 লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, 1.5 লক্ষ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এই প্রতিটি অন্যায়ের কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। সাদ্দামের মতো কর্মীদের ত্যাগ বিফলে যাবে না, যায় না। এই শোককে শক্তিতে রূপান্তর করে দেশ ঘুরে দাঁড়াবেই। অবৈধ দখলদার, রাজাকার, মিলিটারি, এনজিও সরকারের পতন অনিবার্য। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন সাদ্দামরা বিজয়ের মালা গলায় দিয়ে বীরের বেশে কারাগার থেকে বের হবে, আর নির্যাতনকারীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সাদ্দামের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে, আর ইউনূসের নামের পাশে থাকবে শুধুই এক বিশাল শূন্য। কারণ সাদ্দামরাই দেশের হিরো, আর ইউনূসের আছে শুধুই জিরো। সাদ্দামের হাতে লেখা চিঠিতে রয়েছে তার হৃদয় বিদারক কান্না। এই একটি বাক্য একজন পিতার সমস্ত যন্ত্রণা ফুটে উঠেছে। যে সন্তানের জন্মের আগে থেকেই তিনি কারাগারে, সেই সন্তানকে তিনি দেখলেন মৃত অবস্থায়। সাদ্দামরা আজ তাদের দেশপ্রেমের জন্য চরম মূল্য দিচ্ছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে।